নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার সন্তান জন্ম দিতে অক্ষম হওয়ায় চিকিৎসা করাতে যায় অপর এক রাজ্যে। কিন্তু সেই রাজ্যের মহারাজা ছিল একজন মহিলা। এবার এই নারীতান্ত্রিক সাম্রাজ্যে এসে রাজকুমার নিজেই প্রেগনেন্ট হয়ে পড়ে। এরকমই একটা মজাদার ইন্টারেস্টিং ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার কিথকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে কিথ তার বাথটাবে স্নান করছিল এবং তখনই কিথ বুঝতে পারি যে কোনো এক আততায়ী তার উপর হামলা করতে চলেছে। আমরা দেখতে পাই সেখানে কালো পোশাক পরে একজন ব্যক্তি লুকিয়েছিল এবং সেই কিথের উপর হামলা করতে যায়, কিন্তু কিথ তো সতর্কই ছিল, তাই জন্য সে সঙ্গে সঙ্গে লোকটিকে ট্যাকেল করে ফেলে এবং কিথ তার তলোয়ার দিয়ে লোকটাকে সেখানেই হত্যা করে এবং তারপরই সেখানে ছুটতে ছুটতে তার গার্ড ফিন আসে। এবার কিথ তো বলে ওঠে যে এইসব ঘটনা আমার মুডটাই একদম নষ্ট করে দেয় এবং তখনই সেখানে মহারাজের একটি ডিক্রি আসে। এবার মহারাজের সেই ডিক্রিতে জানানো হয় যে কিথই হচ্ছে বর্তমানে যুবরাজ, কিন্তু কিথ সন্তানের জন্ম দিতে অক্ষম, মানে বলা যায় কিথ নপুংসক। তাই কিথ যদি এটা সারাতে না পারে তাহলে তাকে মহারাজা বানানো হবে না এবং শাস্তিস্বরূপ কিথকে তখনই 20 চাবুকের ঘা মারা হয়। এবং সেই ডিক্রিতে এটা বলা হয়েছিল যে কিথ যদি 1 বছরের মধ্যে নিজের সন্তানকে নিয়ে ফেরত আসতে না পারে তাহলে কিথকে কখনোই মহারাজ বানানো হবে না। এবার ফিন তো তখনই জিজ্ঞাসা করে যে রাজকুমার, তাহলে এবারে আমরা কি করব? এবং কিথ তখনই জানায় যে আমি জানি আমাকে কি জিনিস ঠিক করতে পারে এবং সেই গুপ্তধনটা বা বলা যায় সেই ট্রেজারটা রয়েছে মহিলাদের সাম্রাজ্যে, আমাকে সেখানেই যেতে হবে। এবার ফিন তো তখনই বলে ওঠে যে আমরা কি তাহলে ওই সাম্রাজ্য অ্যাটাক করব? এবং কিথ বলে যে না, আমরা লড়াই দিয়ে না, ভালোবাসা দিয়ে সেই জিনিসটা নিয়ে আসব। মানে কিথদের কাছে একটা খবর ছিল যে ওই মহিলাদের সাম্রাজ্যে এমন কিছু রয়েছে যেটা কিথের এই অসুখ সারাতে পারবে এবং মহিলাদের এই সাম্রাজ্যের যে সম্রাজ্ঞী বা মহারানী ছিল তার কাছে একটা জেট পেন্ডেন্ট ছিল এবং এই মূল্যবান জিনিসটাই কিথের এই রোগ সারাতে পারবে। এবার আমরা মহিলাদের সাম্রাজ্যের দৃশ্য দেখতে পাই যেখানের মহারানী ছিল আরিয়া এবং আমরা দেখতে পাই যে আরিয়াও খুবই চিন্তিত ছিল তার পরবর্তী প্রজন্ম বা বলা যায় তার কে উত্তরাধিকার হবে সেই নিয়ে। এবার এখানে আমরা আরিয়ার বিশ্বস্ত গার্ড মার্থাকেও দেখতে পাই এবং মার্থা তো তখনই আরিয়ার সামনে বেশ কিছু পুরুষের নমুনা হাজির করে এবং আরিয়ার রাজসভার সকল ব্যক্তিই কিন্তু মহিলাই ছিল। তারা তো একে একে বলে ওঠে যে মহারানী, আমি আপনার জন্য একজন বুদ্ধিমান যুবক এনেছি। একজন বলে যে মহারানী, আমি আপনার জন্য একজন সুদর্শন যুবক এনেছি। মানে কারা আরিয়ার সঙ্গী হবে বা আরিয়ার ভবিষ্যতের যে সন্তান হবে তার বাবা হবে সেটাই আরিয়া বাছাই করছিল। এবার একে একে আরিয়ার সামনে অনেকজনকেই আনা হয় কিন্তু আরিয়ার কাউকেই পছন্দ হয় না। আরিয়া তো ভাবছিল যে এত বড় দুনিয়ায় আমি কি একটাও ভালো ছেলে পাবো না যাকে আমার সন্তানের বাবা করতে পারবো। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা আরিয়ার সাম্রাজ্যে আরিয়াকে দেখতে পাই সে ঘোড়ায় করে তার সাম্রাজ্যে চক্কর লাগাচ্ছিল এবং ওদিকে কি তার ফিনও কিন্তু ততক্ষণে আরিয়ার সাম্রাজ্যে পৌঁছে গেছিল। এবার তারা তো নিজেদের মধ্যে কথা বলছিল যে এই মহিলাদের সাম্রাজ্য কিন্তু আগে ততটাও শক্তিশালী ছিল না, কিন্তু বর্তমান মহারানী আসার পর থেকে বলা যায় সত্যি এই সাম্রাজ্য শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন আমাদেরও কিন্তু এদের থেকে একটুখানি বেঁচে থাকতে হবে। এবার তখনই সেখানে পাশ দিয়ে আরিয়া তার ঘোড়ায় করে যাচ্ছিল এবং কিথ তাকে দেখতে পায়। কিথ সঙ্গে সঙ্গে তার একটা পাথরের সাহায্যে আরিয়ার ঘোড়াটাকে একটু বেসামাল করে দেয়। এবার আরিয়ার ঘোড়াটা লাফিয়ে পড়তেই আরিয়া তো ঘোড়া থেকে পড়ে যায় এবং কিথ তখনই তাকে একদম হিরোইকলি গিয়ে ধরে ফেলে। কিথ বলা যায় তার প্রাণ বাঁচাতে চাইছিল একদম হিরোর মতো, কিন্তু উল্টে কিথই পড়ে যাচ্ছিল এবং আরিয়াই তাকে ধরে নেয়। মানে এখানে পুরোই রোল রিভার্সাল হয়ে গেছিল। এবার আরিয়া তো তখনই কিথকে দেখে এবং তার কিথকে দেখে ভীষণ ভালো লাগে। এতদিন ধরে সে যে একটা সুন্দর পুরুষ, সুযোগ্য পুরুষ খুঁজছিল, কিথের মধ্যেই সে সেই পুরুষকে খুঁজে পায়। কিথ তো তখনই লক্ষ্য করে যে আরিয়ার কোমরে ওই জেট পেন্ডেন্টটা নেই। কিথ বুঝতে পারে যে তার মানে আরিয়ার সাথে তাকে রাজপ্রাসাদে যেতে হবে, তাই সে তখনই অজ্ঞান হওয়ার নাটক করে এবং আরিয়া কিথকে নিয়ে তার রাজপ্রাসাদে চলে আসে। এবার কিথ তো মনে মনে ভেবেছিল যে একটা মহিলা মহারানী সে আর কি বা করতে পারে, তাকে সামলানো খুব একটা কঠিন হবে না, কিন্তু উল্টে দেখা যায় যে আরিয়াই কিথকে ডমিনেট করে। এবার সেই রাতের রোম্যান্সের পরদিন সকালবেলা কিথ তো উঠে পড়ে, সে আরিয়ার ঘর থেকে ওই জেট পেন্ডেন্টটা চুরি করে নেয়, মানে যেটার জন্য কিথ এখানে এসেছিল।
এবার এই রাজপ্রাসাদের ভিতর কোনো পুরুষের আসা নিষেধ ছিল। এবার কিত তো তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে যদি নিজের আসল রূপে পালায় তাহলে তো সবাই তাকে ধরে ফেলবে। তাই কিত তখনই সেখানে থাকা একটা মহিলার পোশাক পরে ফেলে। এবার কিত তো তাড়াতাড়ি আরিয়ার ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই আরিয়ার গার্ড মার্থা তাকে দেখে ফেলে। এবার মার্থার তো একটু সন্দেহ হয় যে এত লম্বা চওড়া কোন মহিলা আমাদের এখানে রয়েছে, এবং মার্থা তাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি এখানে কি করছো, তুমি মহারানীর ঘর থেকে বেরোচ্ছই বা কেন। এবং কিত তো তখনই একদম মহিলাদের মতো করে সরু গলায় কথা বলতে শুরু করে, এবং সে তো রীতিমতো কোমর বেঁকিয়ে বেঁকিয়ে ঠুমক ঠুমককে চলছিল। এবার মার্থা তখনই বলে ওঠে যে যাই হোক, তুমি যখন এত লম্বা তাহলে এসো তো, দরজার ওপরগুলোই একটু ঝোল ঝাড়তে হবে, সেটাই আমায় সাহায্য করো। এবং বলে সে তো কিতকে নিয়ে সেখান থেকে চলে আসে। কিতকে তো সে সেই কাজেই লাগিয়ে দিয়েছিল, কিন্তু তখনই আরিয়া মার্থাকে ডেকে পাঠায়, ফলে মার্থা সেখান থেকে চলে যায় এবং কিতও রাজমহল থেকে বেরিয়ে আসে। এবার আরিয়া তো মার্থাকে বলে যে আমার সাথে কালকে যে ছেলেটা ছিল সে রাতের বেলায় পালিয়েছে, ওকে যেখান থেকে হোক খুঁজে বার করো, মাটির ওপর থেকে হোক বা মাটির নিচ থেকে হোক, আমার ওকে চাই। এবং তাকে খুঁজতে মানে কিনা কিতকে খুঁজতে সারা শহরে লোক লাগানো হয়। অপরদিকে আমরা কিতকে দেখতে পাই যে কিনা মহিলার ছদ্মবেশ ধরে বেরিয়ে এসেছিল, এবং কিত তো তার গার্ড ফিনের সাথে ওই পেন্ডেন্টটি নিয়ে নিজের সাম্রাজ্যে ফিরে আসে। এবার পেন্ডেন্টটি তো সে নিয়ে এসেছিল, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করলে তার এই নপুংসকতা সারবে সেটা সে জানতো না। এবার রাজ চিকিৎসক তো তাকে বলে যে এটা মুখে নিয়ে শুয়ে থাকতে, এবং কিত সেটাই করে, কিন্তু তারপরেও সে কোনোভাবে সারে না। এবার কিথের মা তো তখনই সেই পেন্ডেন্টটাকে তাদের যে টেম্পল ছিল সেখানে টাঙিয়ে দেয় এবং বলে যে এখানে প্রে করো, এবং কিথ তো মাথা ঠুকে ঠুকে সেই পেন্ডেন্টের কাছে প্রে করে, কিন্তু তারপরেও কিথের অবস্থার কোনো উন্নতি হয় না। কিথ তো তখনই প্রচন্ড রেগে যায় যে তাহলে যে খবরটা দিয়েছিল নিশ্চয়ই মিথ্যে খবর দিয়েছে, এখনই এই পেন্ডেন্টটা আমি ভেঙে চুরমার করে দেব। এবার ফিন তো তখনই বলে ওঠে যে কিন্তু মহারাজ, যে আপনাকে খবরটা দিয়েছিল সে তো এটা বলেনি যে জেড পেন্ডেন্টটাই আনতে হবে, সে বলেছিল এই সাম্রাজ্যে এমন কিছু আছে যেটা আপনাকে সারিয়ে দিতে পারে। এবার কিথ তো তখনই বলে ওঠে যে কিন্তু ওই সাম্রাজ্যেই সবচেয়ে মূল্যবান জিনিস এটাই, তাহলে এটা ছাড়া আর কি হতে পারে। এবার অপর দিকে আমরা মহিলাদের সাম্রাজ্যে আরিয়াকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে আরিয়া তো তার রাজসভায় ছিল, কিন্তু হঠাৎই তার বমি বমি ভাব হয় এবং আরিয়া বুঝতে পারে যে সে প্রেগনেন্ট। এবং অপর দিকে কিথেরও সেম সিমটম দেখা যায়, কিথেরও বমি বমি ভাব আসছিল। এবার তখনই তো রাজ চিকিৎসক তাকে পরীক্ষা করে বলে যে তুমি আসলে প্রেগনেন্ট। এবার কিথ তো বলে ওঠে যে কি, সেটা কি করে সম্ভব হতে পারে, কারণ আমি একজন পুরুষ। এবং তখনই কিথের মা তাকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক করে বলো তো, তোমার কি গা গুলোনো ভাব লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, তোমার কি টকটক খেতে ইচ্ছা করছে? এবং কিথ তো বলে যে হ্যাঁ, সব সিমটমে মিলে যাচ্ছে। এবং তখনই কিথের মা বলে যে তার মানে ভগবান সত্যিই আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, তার মানে তুমি যার সাথে সম্পর্ক করেছিলে সেই মেয়েটি প্রেগনেন্ট। রাজবংশে এরকমই একটা ব্যাপার বহু বহু বছর ধরে চলে আসছে, যেখানে কিনা স্ত্রী প্রেগনেন্ট হলে পুরুষ বা তার যে স্বামী সে ওই প্রেগনেন্সির সিমটমগুলি অনুভব করতে পারে, এবং সে বুঝতে পারে যে একটা প্রেগনেন্সির সময় একটা মেয়ের কতটা কষ্ট হয়। কিথের মা তো বলে যে তোমার বাবার বেলাতেও এমনটা হয়েছিল, আমি যখন তোমায় নিয়ে প্রেগনেন্ট ছিলাম তোমার বাবাও সব কিছু অনুভব করতে পেরেছিল, তোমার দাদু ঠাকুমার বেলাতে এবং তাদের তাদের পূর্বপুরুষের বেলাতেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে। এই বলে কিথের মা তো তাকে পোটলা নিয়ে রাজপ্রাসাদ থেকে বার করে দেয় যে এবার যতক্ষণ না তুমি আমার নাতি বা নাতনিকে নিয়ে ফিরে আসছো তোমাকে আমি এই রাজপ্রাসাদে ঢুকতে দেব না, তোমার স্ত্রী এবং তোমার বাচ্চাকে নিয়ে তবেই তুমি এখানে ফিরে আসবে। কিথ তো আবারও মহিলাদের সাম্রাজ্যে গিয়ে হাজির হয়, কিন্তু একবার সে সেখান থেকে পালিয়েছে, তাহলে আবার সে কি করে আরিয়াকে মুখ দেখাবে? আরিয়া তো এটা জানে না যে কিথ আসলে নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার, তাই কিথ এখানে কোনো পাওয়ারও দেখাতে পারবে না। এবার আমরা দেখতে পাই যে কিথ আর ফিন তো এই নিয়েই আলোচনা করছিল, এবং তখনই কিথ ফিনকে বলে যে আমাকে এক ঘুষি মারো। এবার ফিন তো তাকে এক ঘুষি মারে এবং কিথের মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, এবং কিথ তো তখনই বলে ওঠে যে আমি সবসময় দেখেছি বাবার হারেমের মহারানীরা এরকম অবলা সেজে এই বাবাকে ইমপ্রেস করতো, এই
আমিও সেই একই ট্রিক্স অবলম্বন করব। এবং এই বলে মুখে এরকম রক্তের দাগ নিয়ে সে তো আরিয়ার পা জড়িয়ে ধরে যে মহারানী দয়া করে আমাকে বাঁচাও। এবং ফিন তো তখনই কিথকে আরও মারার নাটক করতে থাকে যে তোমাকে আজকেই নিয়ে গিয়ে আমি সরাইখানায় বেচে দেবো, চলো আমার সাথে। মার্থা তো তখনই রেগে যায় যে মহারানী এই অসভ্য লোকটাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার আর কোনো মানেই হয় না। কিন্তু মহারানী আরিয়া বলে ওঠে যে না, ওকে আমাদের নিয়ে যেতে হবে, যতই হোক ও আমার সন্তানের বাবা। এবার এই কথা শুনে কিত তো খুবই অবাক হওয়ার নাটক করে যে কি, আমি আপনার সন্তানের বাবা হতে চলেছি, কিন্তু আপনি কি আমাকে ত্যাগ করে এই সন্তানটাকে রাখবেন? আমি জানি যে আমি আপনার সঙ্গী হওয়ার যোগ্য নই, আমি শুধুমাত্র আপনার পাশে থাকতে চাই, সেটুকুতেই আমি সন্তুষ্ট। আসলে কিত তো মনে মনে প্ল্যান করছিল যে বাচ্চাটার জন্ম হলেই সে বাচ্চাটাকে চুরি করে নিজের সাম্রাজ্যে নিয়ে চলে যাবে এবং সে সকলের কাছে প্রমাণ করে দেবে যে সে নপুংসক নয়। তাই জন্য তাকে আরিয়ার সাথে সাথে থাকতে হবে এবং তাই জন্যই সে তো মিষ্টি মিষ্টি কথা বলে আরিয়াকে ভুলিয়ে নেয়। আরিয়ার তো তখনই মনে পড়ে যে কয়েকদিন ধরে সত্যি প্রেগনেন্ট হওয়ার পর থেকে তার ভীষণই অসুস্থতা হচ্ছে, প্রতিদিনই তার ভীষণই বমি বমি ভাব হচ্ছে এবং তার শরীরটা ভালো থাকছে না। এবং চিকিৎসক তাকে বলেছে যে যদি তুমি সন্তানের বাবার সাথে থাকো তাহলে এটা কিছুটা নিরাময় হতে পারে। তাই আরিয়াও ঠিক করে যে সে কিতকে রাজপ্রাসাদে নিয়ে যাবে। এবার কিতকে তো রাজপ্রাসাদে নিয়ে আসা হয় এবং আমরা দেখতে পাই ফিনও মহিলা সেজে কিথের সাথে রাজপ্রাসাদে চলে এসেছিল। এবার প্রতিদিন সকাল সকাল কিথের তো প্রচণ্ড বমি বমি ভাব আসতো, কারণ আরিয়ার যা যা সিমটম হতো সেগুলোই কিথের হতো এবং ফিন তো সেটারই কোনো একটা নিরাময় করার উপায় খুঁজছিল। এবং ফিন তো বই দেখে বলে যে মহারাজ, কোনো কোনো মহিলার গোটা 9 মাস ধরেই এরকম সিমটম চলে, সুতরাং আপনার যে কি হবে আমি জানি না। বইতে লেখা আছে যে যদি সন্তানের মায়ের সাথে আপনি থাকেন তাহলে আপনার কিছুটাই অসুস্থতা নিরাময় হলেও হতে পারে, কিন্তু এটা আদৌ সত্যি কিনা কে জানে। কিত তো তখনই বলে যে সত্যি কি মিথ্যা সেটা পরীক্ষা করলেই দেখা যাবে, এখনই আমি আরিয়ার কাছে যেতে চাই। এবার কি তো আরিয়ার কাছে আসছিল, কিন্তু তখনই সেখানে মার্থা তাদের আটকে দেয়। এবার মার্থা আরিয়ার প্রতি ভীষণই প্রোটেক্টিভ ছিল এবং সে তো তার তলোয়ার বার করে বলে ওঠে যে তোমার মতো ছেলেদের আমার খুব ভালো করেই জানা আছে, তুমি কিসের লোভে মহারানীর কাছে যেতে চাও সেটা আমার খুব ভালো করে জানা আছে। এবার কিত তো তখনই তার রাজার মতো চাহনি দেয় এবং মার্থা কিছুক্ষণের জন্য থমকে যায় যে এই সাধারণ অবলা ছেলেটার মধ্যে এতটা সাহস বা বলা যায় এতটা জোশ কি করে এলো। এবার ততক্ষণে সেখানে আরিয়া চলে এসেছিল। আরিয়া বলে যে মার্থা তুমি এটা কি করছো? এবং কিত তো তখনই আরিয়ার ঘাড়ে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে যে মহারানী দেখুন না, ও আমার সাথে সবসময় এমনটা করে। সে তো সবসময় আরিয়ার সামনে অবলা পুরুষের মতো আচরণ করতো। এবার আরিয়া তো তাকে তার ঘরে নিয়ে আসে এবং তারা একে অপরের হাত ধরেছিল। এবার আরিয়া তো দেখে যে হ্যাঁ, ওর সাথে থাকলে সত্যি আমার অসুস্থতাটা কিছুটা কমে এবং আরিয়া তো তখনই তাকে কিস করে এবং তারা কাছাকাছি থাকলে সত্যিই তারা কেউই খুব একটা অসুস্থ ফিল করতো না। কিন্তু আরিয়া কিন্তু এটা জানতো না যে সে অসুস্থ ফিল করে বলে কিথেরও সেই সেম অনুভূতিটা হয়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। আরিয়া তার সাম্রাজ্যের বিভিন্ন কাজ করছিল। আরিয়া নর্দার্ন সাম্রাজ্যের সাথে ব্যবসার কিছু পথ খোলার কথা ভাবছিল এবং সে তো এইসব ভাবতে ভাবতে ঘুমিয়েই পড়েছিল। এবার কিত তো তখনই উঠে গিয়ে দেখে যে আরিয়া কি লেখালেখি করছে এবং কিত সেখানে খুব সুন্দরভাবে লিখে বুঝিয়ে দেয় যে কোন পন্থা অবলম্বন করলে আরিয়ার সাম্রাজ্যের ভালো হবে। এবার আরিয়া তো ঘুম থেকে উঠে দেখে যে তার লেখাটা অলরেডি কিত লিখে দিয়েছে এবং আরিয়ার তো এই প্ল্যানটা বেশ ভালোই লাগে। আরিয়া কিতকে বলে যে কিন্তু তোমার কি মনে হয় নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার কি আমাদের সাথে এরকম ব্যবসা করতে রাজি হবে? এবার কিত তো তখনই বলে যে নিশ্চয়ই রাজি হবে এবং তখনই সেখানে গার্ড মার্থা প্রবেশ করে। মার্থা বলে ওঠে যে মহারানী, আমি ওই নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমারের ছবি এনেছি, আজকে আমরা দেখতে পাবো যে ওকে কেমন দেখতে। এবার এই কথা শুনে কিথের তো প্রচণ্ড ভয় লেগে যায় যে তাহলে তো আরিয়া এবার তার আসল পরিচয়টা জেনে যাবে। কিন্তু সেই ফটো খোলার সাথে সাথেই দেখা যায় যে রাজকুমারের ছবি তো ছিল কিন্তু রাজকুমারের মুখটাই কেটে বাদ দেওয়া ছিল এবং আমরা বুঝতে পারি যে গার্ড ফিন আসলে এই কাজটা করেছিল। এবার আরিয়া তো তখনই সেই ছবিটা কিথের মুখের সামনে ধরে এবং সে বলে ওঠে যে দেখি ছবিটার সাথে তোমার মুখটা তো দেখছি বেশ ভালোই মিলে গেছে। এবং কিত তো তখনই নকল রাগ করে বলে যে সত্যি মহারানীর দেখছি অন্য পুরুষদের দেখে ভীষণই নজর, তাহলে আমাকে এখানে রাখার কি দরকার? এবার মহারানী আরিয়া তো বলে ওঠে যে কেন, তোমার কি হিংসা হচ্ছে নাকি? ও আমরা তোর মুখটা দেখতেই পেলাম না, নিশ্চয়ই ও তোমার মতো এত হ্যান্ডসাম না। এবং মার্থার তো এইসব কথা শুনে একদম গা জ্বলে যাচ্ছে।
হচ্ছিল। এবার মার্থা তখনই আরিয়াকে একটা চিঠি দেয় এবং আরিয়া সেই চিঠিটা পড়ে দেখে যে নর্দার্ন রাজকুমার তাকে গোপনে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এবার আরিয়া তো তখনই কিথকে বলে যে আমার একটা জরুরি কাজ আছে, আমি এখনই আসছি, এবং এই বলে আরিয়া বেরিয়ে যায়। আরিয়া নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার কিথের সাথে দেখা করার জন্য একটা সরাইখানায় আসে। এবার আরিয়া তো ভাবছিল যে সত্যিই হয়তো সে রাজকুমারের সাথে দেখা করতে এসেছে, কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা ফাঁদ ছিল। আরিয়া সরাইখানার ঘরের মধ্যে ঢুকতেই কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আরিয়ার তো পেটে প্রচণ্ড ব্যথা লাগে। এবার আরিয়ার ব্যথা লাগার সাথে সাথেই কিথ সেটা অনুভব করতে পারে এবং কিথ বুঝতে পারে যে আরিয়ার কিছু একটা বিপদ হয়েছে। অপরদিকে আমরা আরিয়াকে দেখতে পাই যে ঘরটার মধ্যে একটা ধূপ দেওয়া ছিল, যেটা কিনা আরিয়াকে প্রায় সেন্সলেস করে দিচ্ছিল। এবার আরিয়া জানতো যে যদি একবার সে সেন্সলেস হয়ে যায় তাহলে বাচ্চাটাকে বাঁচানো আরও ডিফিকাল্ট হয়ে যাবে, এবং সে তো জোর করে জেগে থাকার চেষ্টা করছিল। ততক্ষণে কি তার ফিন এই সরাইখানার বাইরে চলে আসে, কিন্তু মার্থা তাদেরকে ঢুকতে দিচ্ছিল না। মার্থা বলে ওঠে যে মহারানী এখানে একটা জরুরি কাজে এসেছে, তুমি সেটা নষ্ট করার চেষ্টা করো না। এবার আরিয়া ভিতর থেকে কিথের গলার আওয়াজ শুনতে পায় এবং আরিয়া তখনই একটা টুল ফেলে দিয়ে সংকেত দেয় যে সে ভিতরেই রয়েছে, এবং তারা সবাই তো তখনই ভিতরে ঢুকে আসে এবং আরিয়াকে সেখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু আরিয়ার ততক্ষণে ব্লিডিং শুরু হয়ে গেছিল এবং তার অবস্থা খুবই সংকটজনক ছিল। এবার চিকিৎসক তো তখনই জানায় যে একটা বিশেষ ভেষজ রয়েছে, সেই বিশেষ ভেষজটা কেবলমাত্র নর্দার্ন সাম্রাজ্যেই পাওয়া যায়, সেটা ছাড়া এখন মহারানীকে বাঁচানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এবার কিথ জানতো যে ওই ভেষজটা তার আঙ্কেল চি এর কাছে রয়েছে। এই কথাটা বা নিজের আসল পরিচয়টা সে তো আরিয়ার কাছে দিতে পারে না, এবং সে তখনই বলে ওঠে যে মহারানী আমার বাড়িতে কিছু বিপদ হয়েছে, আমাকে কিছুক্ষণের জন্য নিজের বাড়িতে যেতে হবে। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। এবার আরিয়ার তো একটু খারাপ লাগে যে তার এরকম একটা বিপদে কিথ সেখান থেকে চলে গেল। এবার মার্থাও ওদিকে বেরিয়ে পড়ে এই ভেষজটা খুঁজতে। এবার অপর দিকে আমরা কিথের আঙ্কেল চি কে দেখতে পাই এবং আমরা জানতে পারি যে এই যে আরিয়ার উপর হামলাটা হয়েছিল এটা আঙ্কেল চি করিয়েছিল, কারণ আঙ্কেল চি জেনে গেছিল যে আরিয়া কিথের সন্তানের মা হতে চলেছে এবং সেটা এই চি কখনোই হতে দেবে না। কারণ এটা যদি প্রমাণ হয়ে যায় যে কিথ নপুংসক নয়, তাহলে তো কিথই রাজা হবে, তাহলে আঙ্কেল চি এর আর রাজা হওয়া হবে না। তাই জন্যই সে আরিয়ার ওপর অ্যাটাকটা করিয়েছিল। আঙ্কেল চি তো তার সুন্দরীদের নিয়ে মজা করছিল এবং তখনই কিথ নিজের আসল রূপে সেখানে আসে। এবার কিথ তো এসেই আঙ্কেল চিয়ের সমস্ত সেনাবাহিনীকে সেখানেই খতম করে এবং সোজা তার তলোয়ার আঙ্কেল চিয়ের গলায় ধরে। ফিন তো তখনই ছুটে যায় আঙ্কেল চিয়ের ঘর থেকে ওই বিশেষ ভেষজটা আনার জন্য। আঙ্কেল চি তো ততক্ষণে খুবই ধমক দিচ্ছিল যে আমি মহারাজাকে জানিয়ে দেব তুমি আমার উপর এমনটা করেছো, তারপর দেখবো তোমার সাথে কি হয়। এবং কিথ তো তখনই তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে চলে যায়। এবার কিথ যাওয়ার পরই মার্থা তার সেনাবাহিনী নিয়ে সেখানে আসে এবং মার্থা দেখে যে এখানে তো অলরেডি এই লোকগুলো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মার্থা বলে যে বাড়িতে আর যা যা ওষুধ আছে সব কিছু নিয়ে নাও। এবার ততক্ষণে আঙ্কেল জি আরও একবার অজ্ঞান অবস্থা থেকে উঠেছিল। মার্থা তো তখনই তাকে আরও একবার মাথায় মেরে অজ্ঞান করে দিয়ে চলে যায়। আর কিথ তো ওই বিশেষ ভেষজটি নিয়ে আরিয়ার কাছে ফিরে আসে এবং মার্থাও পুঁটলি পুটলি ভেষজ নিয়ে মহারানীর কাছে আসে। আমরা দেখতে পাই যে কিথ তো আরিয়ার হাত ধরে তার পাশে বসেছিল যে দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না, একবার ঠিক হয়ে গেলে তুমি যা বলবে আমি সব কিছু করব। এবার ততক্ষণে চিকিৎসক সেই সব ভেষজ ফুটিয়ে ওষুধ তৈরি করে নিয়ে আসে, যেটা কিনা আরিয়াকে খাওয়ানো হয়। এবার আরিয়া তো তখন একদমই সেন্সলেস হয়ে গেছিল, তাই জন্য সে মুখও খুলতে পারছিল না। তাই কিথ নিজেই ওষুধটা মুখে নিয়ে কিস করে আরিয়াকে খাইয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে আরিয়ার জ্ঞান ফিরে আসে। চিকিৎসক জানায় যে আরিয়ার গর্ভের সন্তানও একদম ঠিক রয়েছে। এবার আরিয়া তো তখনই বলে ওঠে যে কে আমার জন্য ওষুধ এনেছিল, এবং মার্থা তো সমস্ত ক্রেডিট নিজে নিয়ে বলে যে মহারানী আমি আপনার জন্য ওষুধ এনেছিলাম। এবার ফিন তো তখনই বলতে যায় যে না, আমাদের রাজকুমার এনেছিল, কিন্তু রাজকুমার কিথ তাকে চুপ করিয়ে দেয়, কারণ কিথের কাছে ক্রেডিট দরকার ছিল না। আরিয়া যে সুস্থ হয়ে উঠেছে এটাই তার কাছে সবচেয়ে বড় কথা ছিল। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আরিয়া আর কিথের সম্পর্কটা এখন বেশ রোম্যান্টিক হয়ে গেছিল। মানে আরিয়ার কাছে কিথ তো কোনো রাজকুমার বা তার
স্বামী ছিল না, কেবলমাত্র বলা যায় তার হবু সন্তানের বাবা ছিল, বা মহারাজদের যেমন হারেমে নারীরা থাকতো তেমন ছিল। কিন্তু তারপরেও তার মনে কিথের জন্য ফিলিংস আসতে শুরু করে। অপরদিকে কিথও তো ততদিনে আরিয়াকে ভীষণই পছন্দ করে ফেলেছিল, এবং কিথ তো প্রতি পদে আরিয়ার ভীষণ কেয়ার করছিল। সে সব সময় আরিয়ার সাথে থাকছিল যাতে আরিয়ার বা তার হবু সন্তানের কোনো বিপদ না হয়। এবং সে তো আরিয়ার জন্য সমস্ত হেলদি হেলদি খাবারের আয়োজনও করেছিল, যেগুলো খেলে আরিয়া একদম ঠিক থাকবে। কিথ তো তখনই মনে মনে ভাবে যে এবার হয়তো আরিয়াকে আমার আসল পরিচয়টা জানিয়ে দেওয়াই উচিত, কারণ পরে যদিও জানতে পারে তাহলে আমার ওপরে রাগ করবে বা আমাকে ভুল বুঝবে। এবং এই বলে সে তো আরিয়াকে সত্যিটা বলতে চাচ্ছিল যে আমি হচ্ছি নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার। কিন্তু আরিয়া তখনই বলে ওঠে যে দেখো, এই নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমারকে যদি আমি একবার পাই তাহলে ওকে আমি ছাড়বো না। ও আমাকে এইভাবে সরাইখানায় ডেকে হামলা করালো, আমি ওর সাথে কি শত্রুতা করেছি যে ও এমনটা করলো। এবং এই কথা শুনে কিথ বুঝতে পারে যে না, এখন রাইট টাইম নয় আরিয়াকে সবটা সত্যি বলার, আগে এই ভুল বোঝাবুঝিগুলো মেটাতে হবে, তারপর সে সত্যিটা বলবে। এবার তারা যখন এইসব কথা বলছিল তখনই সেখানে আরিয়ার একজন পরিচিত হাজির হয়, এবং আমরা সেখানে জুডকে দেখতে পাই, যে কিনা আরিয়ারই একজন সেক্ট ব্রাদার ছিল। মানে আরিয়া যেখান থেকে শিক্ষালাভ করেছিল সেখানে জুডও তার সিনিয়র হিসেবে ছিল। এবার আরিয়া তো জুডকে দেখে খুবই খুশি হয়, কিন্তু কিথের তো একটু হিংসা হয়। এ তো তখনই আরিয়ার গায়ে গরম জামা চাপিয়ে দিয়ে নিজের জায়গাটা জাহির করার চেষ্টা করে, এবং সে বলে ওঠে যে হাই, আমি হচ্ছি আরিয়ার হবু সন্তানের বাবা এবং আরিয়ার প্রধান সঙ্গী। এবার জুড তো এই কথা শুনে একটুখানি খোঁজে যায়। জুড বলে ওঠে যে আরিয়া, আমি তোমার জন্য তোমার ফেভারিট গ্রিন কেক নিয়ে এসেছি, তুমি সেটা খাবে তো? তাহলে আমার সাথে চলো। এবং কিথ তো তখনই বলে ওঠে যে আরিয়া, আমি তোমার জন্য হেলদি যে খাবারগুলোর আয়োজন করেছি সেগুলো খাওয়া তোমার আগে দরকার। এবার আরিয়া তো খুব তাড়াতাড়ি করে সেই হেলদি খাবার খেয়ে নেয় এবং জুডের গ্রিন কেক খেতে চলে যায়। এবং এই ব্যাপার নিয়ে কিথের তো মাথা একদমই খারাপ হয়েছিল। এবার ফিন তো তখনই তাকে বলে যে কিন্তু মহারাজ, আপনি তো এখানকার মহারানীকে আর বিয়ে করতে আসেননি, বাচ্চাটা জন্ম হলেই আমরা বাচ্চাটাকে নিয়ে আমাদের সাম্রাজ্যে চলে যাব, তাহলে ওই মহিলা অন্য কার সাথে কি করলো সেটা নিয়ে তো আমাদের এত ভাবার দরকার নেই। এবং কিথ তখনই মনে মনে ভাবে যে এটাও ফিন ভুল বলেনি। কিথের তো তখনই আবারও মনে মনে একটু হিংসা শুরু হয় যে আরিয়া আবার ওই জুডকেই আমার সন্তানের স্টেপ ফাদার বানিয়ে দেবে না তো? আমাকে জানতে হবে যে ওরা কি কথা বলছে। এবং এই ভেবে কিথ আরিয়া আর জুড যে ঘরে ছিল সেই ঘরের বাইরে চলে যায়। এবার সেই ঘরে আরিয়া আর জুড কথা বলছিল। এবার জুড তো আরিয়াকে বলে যে কি দেখে তোমার ওই ছেলেটাকে পছন্দ হলো কে জানে। এবং আরিয়া তো তখনই বলে ওঠে যে দেখো, আসলে প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমার শরীর খারাপটা ভীষণই বেড়ে গেছিল, এবং চিকিৎসক তখন আমাকে বলেছিল যে যদি সন্তানের বাবার সাথে থাকি তাহলে হয়তো এটা কমতে পারে, তাই জন্যই আমি ওকে এখানে রেখেছি। এবং এই কথাটা বাইরে থেকে কিথ শুনতে পায়। এবার কিথ তো তখনই ভাবে যে ও, তার মানে কেবলমাত্র নিজে ভালো থাকার জন্য তুমি আমাকে এখানে রেখেছো, আমার প্রতি তোমার কোনোই ইমোশন নেই। এবার কিথ তো সেটা পরীক্ষা করার জন্য ভীষণই অল্প কাপড় জামা পরে ঈদের রাতে বাইরে বসেছিল, যাতে করে আরিয়া তার খোঁজ নেয়। আরিয়া তো তখনই তাকে এসে বলে যে এত রাতে তুমি এখানে কি করছো? এবার কিথ তো মনে মনে ভাবে যে আমি জানতাম ও আমাকে সত্যিই পছন্দ করে, তাই জন্য এখানে রেখেছে। এবং সে অভিমান করে বলে যে আমি যাই করি না কেন, তোমার ঘুম পেলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। এবং আরিয়া তো তখনই বলে যে ঠিক আছে, তো আমাকে কিন্তু মাঝরাতে ঘুম থেকে ওঠাবে না। এবার এই কথা শুনে কিথের তো আবারও রাগ হয়ে যায় যে আমি হচ্ছি নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার, আমি কখনো কারোর জন্য এমনটা করিনি, ও কিনা আমাকে এমনভাবে ট্রিট করছে। এবং এই ভেবে সে তো মনের দুঃখে বসেছিল। অপরদিকে আমরা আরিয়া আর মার্থাকে দেখতে পাই। এবার আরিয়া তো তখনই মার্থাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা মার্থা, তোমার কি মনে হয় ভালোবাসা জিনিসটা আসলে কি? এবার মার্থা তো তখনই বলে ওঠে যে ভালোবাসা, আমি কেক খেতে ভীষণ ভালোবাসি, আর আমি সেটার ব্যাপারেই সবসময় ভাবি। দিন রাত ঘুমোতে যাওয়ার সময়, জেগে থাকার সময় সবসময় আমার মনে হয় যেন কেক খাই। আমার মনে হয় এটাই ভালোবাসা, যখন কাউকে ভালোবাসবে তখন তার কথাই সবসময় মনে হবে। এবার আরিয়া তো তখনই বলে ওঠে যে তুমি কেক খেতে এত ভালোবাসো, আগে তো বলোনি।
রয়্যাল কিচেনে তো সবসময় কেক থাকে, তোমার যখন ইচ্ছা তুমি খেতে পারো। এবারে এই কথা শুনে মার্থা তো কেক খাওয়ার জন্য বেরিয়ে যায় এবং আরিয়া তখনই দেখে যে তার ঘরের বাইরে কিথ বসে আছে। এবার আরিয়া তো তখনই বলে যে কি ব্যাপার, তোমার ঠান্ডা লাগছে না? এবং কিথ বলে ওঠে যে না, আমার তো ঘাম হচ্ছে। এবং আরিয়া তো তখনই চলে যাচ্ছিল, কিন্তু কিথ তখনই তাকে কিস করে। তারা একটা খুব ভালো সময় স্পেন্ড করে। এবার সকাল হতেই তার ঘুম ভেঙে যায়, কারণ বাইরে জুড এসে দরজা খোলো দরজা খোলো বলে চেঁচামেচি করছিল। এবার কিথ তো তখনই গিয়ে দরজা খোলে এবং সে বলে ওঠে যে কি ব্যাপার, একজন প্রেগনেন্ট মহিলার ঘুম এইভাবে ভাঙাতে নেই, তুমি জানো না? এবার জুড তো তখনই বলে ওঠে যে শোনো, তুমি আরিয়ার কাছে কেবলমাত্র একটা খেলার জিনিস, তাই বেশি অধিকার ফলানোর চেষ্টা করবে না। এই বলে সে তো কিথকে ঘুষি মারবে বলে হাত উঠিয়েছিল, কিন্তু মারার আগে কিথ তো মার খাওয়ার মতো অভিনয় শুরু করে। সে তো আরও একবার অবলা পুরুষের মতো অভিনয় করে আরিয়ার সমস্ত অ্যাটেনশন নিয়ে নেয়। কিন্তু তখনই সেখানে জুডের একজন সঙ্গী হাজির হয় এবং সে জুডকে একটি পোর্ট্রেট দিয়ে বলে যে মাস্টার, এটা রাজকুমার চি আপনাকে পাঠিয়েছে। এটা হলো নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার কিথের পোর্ট্রেট এবং রাজকুমার চি বলেছে যেন কোনোভাবেই আমরা কিথকে আর বাঁচতে না দিই। এবার জুড তো তখনই সেই পোর্ট্রেটটা খুলে দেখে যে দেখা যাক যে রাজকুমারকে কেমন দেখতে, এবং সেখানেই সে কিথের ফটো দেখতে পায় এবং জুড বুঝতে পারে যে তার মানে আরিয়ার সঙ্গে যে কিথ রয়েছে এবং যে রাজকুমার কিথ তারা একই ব্যক্তি। নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার কিথই এখানে রয়েছে এবং কিথের যে আঙ্কেল চি ছিল, ওই আঙ্কেল চি আসলে জুডকে কাজে লাগিয়েছিল কিথকে হত্যা করার জন্য। এবং জুড তো এমনিও কিথের ওপর প্রচণ্ড রেগেছিল, কারণ কিথ আরিয়ার এত কাছাকাছি ছিল, তাই কিথকে মারলে জুডের এক ঢিলে দুই পাখি মারা হবে। এবার অপর দিকে আমরা আরিয়া এবং কিথকে দেখতে পাই, তারা তো নিজেদের মধ্যে বেশ ভালো একটা সময় কাটাচ্ছিল এবং তখনই সেখানে গার্ড মার্থা আসে এবং মার্থা জানায় যে কিছু দিনের মধ্যেই শিয়াউলি বলে একটি প্রতিবেশী রাজ্য থেকে একজন দূত এখানে আসবে, রাজকুমারী ইভি, এবং তার সাথে ব্যবসা সংক্রান্ত কিছু আলোচনা আরিয়ার রয়েছে। মানে তারা আসলে একটা ট্রেড ডিল করতে চায়, তাই জন্যই এখানে তার আগমন। এবং সেই সব অ্যারেঞ্জ করতে আরিয়া তো চলে যায় এবং কিথ তো তাকে সতর্ক করে দেয় যে তুমি কিন্তু কাজের বেশি চাপ নেবে না, কারণ প্রেগনেন্সির সময় তো বেশি কাজ করা উচিত না। এবার আমরা ওই দিনের দৃশ্য দেখতে পাই, মানে যেদিন শিয়াউলি রাজ্যের ওই রাজকুমারী দূত ইভি হাজির হয়। এবার ইভি তো সেখানে আসার পরই নিজের স্বামীর নানা রকমের বড়াই করছিল যে আমার স্বামী আমাকে এই দিয়েছে, আমার স্বামী আমাকে ওই দিয়েছে। একজন মেয়ের তো সবসময় উচিত একজন স্বামীর কথা মেনে চলা, মানে তার নিচে থাকা। এবার মহারানী আরিয়া যেহেতু একজন নারীতান্ত্রিক সাম্রাজ্যের রানী ছিল, তার তো এইসব কথা একদম ভালো লাগছিল না এবং তখনই সেখানে কিথ হাজির হয়। কিথ তো বলে ওঠে যে তোমার এই অধিকার কি করে আসে যে তুমি একজন মহারানীকে জাজ করো। এবার সেখানে তো জুডও চলে এসেছিল এবং আমরা দেখতে পাই তাদের সভা শুরু হয়ে যায়। এবার জুড তো আগে গিয়েই মহারানীর পাতে তার প্রিয় মাংস তুলে দেয়, মানে বেশি ভালোবাসা দেখানোর জন্য, এবং তখনই কিথ গিয়ে আরিয়ার পাশে বসে তাকে ভালোবেসে কমলা লেবু খাইয়ে দেয়। মানে বলা যায় তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। ওদিকে ইভি তো খালি আমার স্বামী এই বলেছে, আমার স্বামী সেই বলেছে, এই কথা বলেই যাচ্ছিল এবং মার্থা তো বাধ্য হয়ে বলেই দেয় যে ইভি, তুমি কি নিজের মুখ দিয়ে কিছুই বলো না, সবই কি তোমার স্বামী বলে দেয় নাকি? এবার ইভি তো তখনই বলে যে হ্যাঁ, আমি তোমাদের মতো মেয়ে নই, যে সাম্রাজ্যে নারীরা পুরুষদের মতো থাকে সেখানে আমি আর কি বলবো। এবং কিথ তো তখনই বলে ওঠে যে রাজকুমারী, আপনি এটা ঠিক করে দেওয়ার কে যে কে কার মতো থাকবে? তুমি মনে হয় কখনো আরিয়াকে যুদ্ধক্ষেত্রে দেখোনি, তাহলে এই কথাটা কখনো বলতে না। এবার এই নিয়ে তাদের মধ্যে তো রীতিমতো তর্কাতর্কি শুরু হয়ে গেছিল এবং ইভি বলে যে তাদের সাম্রাজ্যে যেরকম পুরুষরা রয়েছে সেরকম এই সাম্রাজ্যে নেই। তার কারণ হচ্ছে তাদের সাম্রাজ্যের পুরুষরা সত্যিই পুরুষের মতো, আর এখানে তো সবাই মহিলাদের মতো। এবার ইভি তো তখনই বলে ওঠে, তাহলে তোমাদের সাম্রাজ্য আর আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যায়, যে সাম্রাজ্য জিতবে তাকে অপর সাম্রাজ্যকে ব্যবসায়িক কোনো ট্যাক্স দিতে হবে না। এবার এই কথা শুনে আরিয়া তো বলে ওঠে যে ঠিক আছে, এতে আমি নিজেই পার্টিসিপেট করব। কিন্তু কিথ তো তখনই তাকে থামিয়ে দিয়ে বলে যে না, আমি এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করব। এবং আমরা দেখতে পাই যে ইভির দল থেকে যে লোক এসেছিল তার সাথে কিথের প্রতিযোগিতা শুরু হয়। এবার ইভি তো মনে মনে ভাবছিল যে কিথ আর কি বা করবে, কারণ সে তো কেবলমাত্র মহারানীর একজন পোষ্য বলা যায়, এখানে সে এত কিছুতে কি করেই বা পারদর্শী হবে, কারণ তাদের প্রতিযোগিতাগুলি কেবলমাত্র একটা বিষয় না, অনেকগুলি বিষয় হওয়ার কথা ছিল, যেখানে কিনা ছবি আঁকা, বাদ্যযন্ত্র বাজানো এবং দাবা খেলা এই সব বিষয় ছিল।
এবার প্রথম রাউন্ডে কিথের সাথে ইভি সাম্রাজ্যের লোকের দাবা খেলা হয় এবং আমরা দেখতে পাই যে কিথ তো এই সব কিছুতেই ভীষণ পারদর্শী ছিল, কারণ সে একজন রাজকুমার ছিল এবং ছোট থেকেই সে এইসব ব্যাপারে ট্রেনিং নিয়েছিল। ফলে কিথ সহজেই সেই রাউন্ডে জিতে যায়। এবার পরের রাউন্ডটা ছিল ছবি আঁকার এবং সেই রাউন্ডে দুজনকেই ফুলদানের ছবি আঁকতে বলা হয়। আমরা দেখতে পাই যে কিথ এবং সেই ব্যক্তিটি দুজনেই মোটামুটি ভালোই ছবি এঁকেছিল, কিন্তু কিথ এইটুকু সময়ের মধ্যে কেবলমাত্র একটা ছবি আঁকেনি, যে ওইটুকু সময়ের মধ্যে একটা ডাবল সাইডেড পেন্টিং বানিয়েছিল যেখানে কিনা সে আরিয়ারও একটি ছবি এঁকেছিল। ফলে কিথ সহজেই এই রাউন্ডটাও জিতে যায় এবং ইভি তো একে একে সব রাউন্ডই হেরে যাচ্ছিল। এবার আরিয়া তো মনে মনে একটুখানি সন্দেহপ্রবণ হয়ে ওঠে যে এত কিছুতে কিথ ভালো, এটা কি করে সম্ভব। এবং জুডেরও কিথের ওপর প্রচণ্ড হিংসা হচ্ছিল এবং তখনই জুড একটা চিরকুট ইভির কাছে পাঠায় যেখানে কিনা কিথের আসল পরিচয়টা লেখা ছিল। এবার ততক্ষণে কিথ এবং ওই অপর ব্যক্তিটির তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতাও শুরু হয়ে গেছিল এবং আমরা দেখতে পাই সেখানে তাদের দুজনকেই বাদ্যযন্ত্র বা জিথার বাজাতে বলা হয়েছিল। কিথ এই রাউন্ডটাও সহজেই জিতে যায়, কিন্তু ততক্ষণে ইভির কাছে জুডের চিরকুট পৌঁছে গেছিল এবং ইভি জানতে পেরে গেছিল যে কিথ হচ্ছে নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার। এবার ইভি তো তখনই বলে ওঠে যে এই প্রতিযোগিতা মানা হবে না, কারণ তুমি যাকে প্রতিযোগী হিসেবে বেছে নিয়েছিলে সে হচ্ছে নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার। এবার একজন রাজকুমার যে সব কিছুতে পারদর্শী হবে সেটাই তো স্বাভাবিক, সুতরাং খেলাটাই তো পুরোপুরি আনফেয়ার হয়েছে। এবার আরিয়া তো তখনই প্রচণ্ড চমকে যায় এবং সে বলে ওঠে যে এটা কি করে সম্ভব হতে পারে, তুমি কি সত্যি নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার? আরিয়ার তখনই আরও একটা কথা মনে পড়ে যে এই নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমারী তো তাকে ওই সরাইখানায় ডেকে তার সন্তানটা নষ্ট করার চেষ্টা করেছিল, তার মানে সে তো আরিয়ার শত্রু। জুড তো তখনই বলে ওঠে যে আরিয়া, এখন আমরা ইভিদের সাম্রাজ্যের সাথে আমাদের সম্পর্ক তো এই ছেলেটার জন্য নষ্ট করতে পারি না, কিন্তু ওরা যতক্ষণ না সঠিক প্রমাণ পাচ্ছে যে এটাই রাজকুমার কিথ কিনা ততক্ষণ তো ওরা যাবে না। আমার কাছে একটা উপায় আছে এটা প্রমাণ করার। আমি যতদূর জানি নর্দার্ন সাম্রাজ্যের রাজকুমার কিথের সি ফুডে অ্যালার্জি রয়েছে, তাই তোমার কিথ যদি সি ফুড খেয়ে দেখিয়ে দেয় যে ওর এতে কিছুই হচ্ছে না, তাহলে আমরা বুঝতে পারবো যে ও রাজকুমার নয়। তাহলে সহজেই প্রমাণ হয়ে যাবে যে আসল রাজকুমার কে। আসলে জুড খুব ভালো করেই জানতো যে এটাই হচ্ছে আসল কিথ এবং জুড এটাও জানতো যে সি ফুড খেলেই কিথের প্রচণ্ড কষ্ট হবে এবং সে মারাও যেতে পারে এবং জুড এটাই চাইছিল। এবার কিথ তো তখনই বলে ওঠে যে ঠিক আছে, এখনই সকলের সামনে সি ফুড খেয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি রাজকুমার নই। আসলে কিথ ইচ্ছা করেই কাজটা করেছিল যাতে আরিয়াকে ওই অন্য সাম্রাজ্যের কাছে ছোট হতে না হয় এবং এই বলে কিথ তো গপ গপ করে চিংড়ি মাছ এবং অন্যান্য সি ফুড খেতে থাকে, কিন্তু তার কোনো রিয়াকশনই হয় না এবং আরিয়া তো তখনই তাকে থামিয়ে দেয় যে অনেক হয়েছে, আর খেতে হবে না। সকলের সামনে এবার তো প্রমাণ হয়েছে যে ও রাজকুমার কিথ না এবং ইভি আর জুড তো সেখান থেকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে চলে যায়। এবার আরিয়া তো তখনই বলে ওঠে যে কিথ, তুমি সকলকে বোকা বানাতে পারলেও আমাকে কিন্তু বোকা বানাতে পারবে না, কারণ কিথের গায়ে ততক্ষণে র্যাশ বেরিয়ে গেছিল এবং আরিয়া সেটা খেয়াল করেছিল। আরিয়া বলে ওঠে যে এবার আমি বুঝতে পারছি তুমি সব কিছুতে এত ভালো কি করে, তুমি আমার সাথে এমনটা কেন করলে, তুমি আমাকে সরাইখানায় ডেকে নিয়ে গিয়ে আমাকে হত্যা করার কেন চেষ্টা করলে। এবার এই কথা শুনে কিথ তো বলে ওঠে যে আমি ওই কাজটা করিনি, আমি তো দিন রাত তোমার সাথেই থাকি, আমার যদি তোমার কোনো ক্ষতি করার হতো তাহলে কি সেটা আমি সহজেই করতে পারতাম না? তার জন্য আমি তোমায় সরাইখানায় কেন ডেকে নিয়ে যাব? আমার আঙ্কেল চি আমাকে গদি থেকে সরানোর জন্য এমনটা করেছে, এতে আমার কোনো দোষ নেই। এবার এই কথা শুনে আরিয়া তো বলে ওঠে যে কিন্তু চাইলে তো তুমি তোমার সাম্রাজ্যেই ফিরে যেতে পারবে, তাহলে তুমি আমার সাথে রই বা গেলে কেন? এবার এটা অন্তত বলো না যে তুমি আমাকে খুব ভালোবেসে ফেলেছো তাই জন্য রয়ে গেছো। এবং কিথ তখনই আরিয়াকে সত্যিটা খুলে বলে যে কেন সে আসলে এই নারীদের সাম্রাজ্যে এসেছিল, নপুংসকতার একটা ওষুধ খুঁজতেই সেখানে এসেছিল, আর এখন সেই সন্তানের দ্বারা প্রমাণ করতে চায় যে সেই নপুংসক নয়, যাতে সে রাজ সিংহাসন পায়। এবং এই কথা শুনে আরিয়ার তো খুবই প্রতারিত ফিল হতে থাকে। আরিয়া বলে ওঠে যে আচ্ছা, তার মানে তুমি এতদিন আমার সাথে ভালোবাসার বা কেয়ার করার অভিনয় করেছো যাতে বাচ্চাটাকে তুমি নিয়ে যেতে পারো। এবং এই সব কথা বলতে বলতে আরিয়া খুবই স্ট্রেসড হয়ে গেছিল। এবার প্রেগনেন্সিতে এত বেশি ইমোশনাল হওয়া বা স্ট্রেসড হওয়া তো একদমই ভালো না, তাই জন্য সে অসুস্থ হয়ে পড়ে। এদিকে কিথেরও তো এই সি ফুড খাওয়ার ফলে শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এবার ফিন তো কিথকে মনে করায় যে
রাজকুমার, আপনারও কিন্তু শরীর খুবই ভেঙে পড়ছে, আপনাকেও তাড়াতাড়ি ওষুধ খেতে হবে। কিন্তু কিথ সেই ব্যাপারে কোনো পাত্তাই দেয় না। কিন্তু বলে ওঠে যে আমার থেকে আরিয়ার প্রাণ বাঁচানোটা বা আরিয়ার সুস্থ থাকাটা এবং আমাদের বেবির সুস্থ থাকাটা অনেক বেশি দরকার। এবার সে তো সবসময় আরিয়ার পাশে পাশেই বসেছিল এবং আরিয়া তো ঘুমের মধ্যে বলছিল যে কিথ, তুমি সবচেয়ে বড় একটা মিথ্যাবাদী। এবং কিথ বলে ওঠে যে হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যাবাদী, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, তারপর তুমি আমাকে যা ইচ্ছা শাস্তি দিও। এবং সে তো সারা রাত আরিয়ার পাশেই বসেছিল। এবার আরিয়া তো ঘুম ভেঙে দেখে যে কিথ তার হাত ধরেই বসে আছে, কিন্তু সে এখনও কিথের ওপর এরকম মিথ্যে কথা বলার জন্য রাগ করেছিল। এবং সে বলে ওঠে যে তোমাকে কে অধিকার দিয়েছে আমার বেডরুমে প্রবেশ করার? মার্থা, এক্ষুনি একে এখান থেকে বার করে দাও। মার্থা তো তখনই বলে ওঠে যে কিন্তু মহারানী, কিথ আমাদের শিয়াওলি সাম্রাজ্যের বিরুদ্ধে জয় হতে সাহায্য করেছে, তাছাড়া ও সারা রাত আপনার পাশেই বসেছিল, আমাদের কি উচিত হবে এমনটা করা? এবং আরিয়া তো তাকে বকা দিয়ে বলে যে আমি যা বলছি তেমনটাই করবে, একে এক্ষুনি এখান থেকে বার করো। কিথ তো তখনই বলে ওঠে যে আমার অনেক কথাই তো তুমি এতদিন শুনেছো, তাই আর কয়েকটা কথাও শুনে নাও। আমি জানি না তুমি আমার কথায় সত্যি ভাববে নাকি মিথ্যে। হ্যাঁ, এটা সত্যি যে আমি প্রথমে একটা উদ্দেশ্য নিয়েই তোমার এখানে এসেছিলাম এবং আমার এটাই প্ল্যান ছিল যে বাচ্চা জন্মের পর আমি তাকে নিয়ে এখান থেকে চলে যাব। তো তোমার সাথে থেকে আমি বুঝতে পেরেছি যে যে মা 10 মাস বাচ্চাটিকে ধারণ করছে তার থেকে আমি তাকে কখনো আলাদা করতে পারবো না। এবার আরিয়া তো তখনই বলে ওঠে যে সত্যি তুমি বিশাল বড় লবিবাজ, তোমার মুখের কথা এত মিষ্টি যে যাতে যে কেউ গলে যাবে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এবার কিথ তো তখনই বলে ওঠে যে আমি খালি একটাই অনুরোধ করছি তোমার কাছে, এতদিন আমি তোমার সব সময় পাশে পাশেই ছিলাম, কেবলমাত্র আমার সন্তানের জন্ম অবধি আমাকে এখানে থাকতে দাও, তারপর তুমি বললে আমি এখান থেকে চলে যাব। তুমি আমাকে জানিও যে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো। এবং এই বলে কিথ তো সেখান থেকে বেরিয়ে যায়। এবার আরিয়াকে তো তখনই তার চিকিৎসক চেক করতে আসে এবং চিকিৎসক বলে যে মহারানী, আর কয়েকটা মাসের ব্যাপার, এই কয়েকটা মাস আপনি কিথকে আপনার কাছেই রেখে দিন, ও থাকলে যতই হোক আপনার ওই সিকনেসটা আসে না। ফলে আরিয়া বাচ্চার জন্ম অবধি কিথকে তার কাছে রাখতে রাজি হয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই যে ফিন ও কিথকে সারিয়ে তোলার জন্য, মানে তার ওই অ্যালার্জি সারানোর জন্য ওষুধ এনে দিয়েছিল, তাই জন্য কিথও সুস্থ হয়ে উঠেছিল। এবার আরিয়া তো কিথকে তার কাছে রাখতে রাজি হয়, কিন্তু তার পার্টনার বা সঙ্গী হিসাবে না, বলা যায় তার স্লেভ হিসাবে। এবং রাজকুমার কিথ তাতেও রাজি ছিল। রাজকুমার কিথ তো আরিয়ার পাও টিপে দিচ্ছিল, মানে যাই হোক না কেন, তাকে যাই করতে হোক না কেন, আরিয়ার পাশে থাকতে পারলেই কিথ খুশি ছিল। এবার অপরদিকে আমরা জুড এবং তার সেই অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। এবার জুড তো তাকে জিজ্ঞাসা করে যে বলো তুমি চিয়ের কাছ থেকে কি খবর এনেছো, এবং তার সঙ্গীটি জানায় যে চি বলেছে যে কিথের মতো দেখতে অন্য কোনো ব্যক্তি থাকতেই পারে না, সুতরাং এটাই হচ্ছে সেই কিথ। ও তখন পুরো চিংড়ির প্লেটটা খায়নি, তাই জন্য ওর অ্যালার্জিটা এতটা সিরিয়াস হয়নি। কিথকে আমাদের খতম করতেই হবে। আর রাজকুমার চি বলেছে যে আরিয়ার সন্তানটিকেও খতম করতে হবে, সে বেঁচে থাকলে চিয়ের তো আর রাজা হওয়া হবে না। এবার জুট তো তখনই মনে মনে ভাবে যে এই কিথকে আমি আমার রাস্তা থেকে সরাবই, আর আরিয়াকেও আমি নিজের করে নেব, আর ওর গর্ভে যে সন্তানটা রয়েছে সেটাকে সবার আগে সরাবো, যাতে আরিয়াকে পুরোপুরিভাবে নিজের করে নিতে পারি। এবং এই নিয়ে জুড একটা প্ল্যান করে। কিছুদিন পরেই আরিয়ার একটা প্রেয়ার সেরেমনি করার কথা ছিল, না প্রত্যেক বছরই সাম্রাজ্যের মহারানী প্রজাদের মঙ্গলের উদ্দেশ্যে করে থাকে, যেখানে মহারানী সারাদিন তার টেম্পলে বসে প্রে করে। এবার জুট প্ল্যান করে যে ওই দিনই টেম্পলের ভিতর আমি এমন একটা ইনসেন্স দেবো যাতে কিনা আরিয়ার মিসক্যারেজ হয়ে যায়, যাতে করে সন্তানটা সবার আগে শেষ হয়, তারপর আরিয়াকে আমি নিজের করে নেব। আর সেই দিন আরিয়ার ওই টেম্পলের বাইরে আমার লোকেরাই গার্ড দেবে, যাতে কেউ কোনোভাবে ওকে বাঁচাতে না পারে। এবার আমরা আরিয়াকে দেখতে পাই। এবার আরিয়ার পাশে সব সময় তো কিথ থাকছিল, সে তো সব সময় আরিয়ার সেবা করছিল। মার্থা তো তখনই আরিয়াকে জানায় যে কিছুদিনের মধ্যেই প্রেয়ার সেরেমনিটা রয়েছে, আরিয়া কি সারাদিন বসে প্রেয়ার করতে পারবে? এবং কিথও তো তাকে এটা করতে এখন বারণ করে, মানে প্রেগনেন্সির সময় এত চাপ নেওয়ার দরকার নেই তাই জন্য। এবং আরিয়া তো তখনই বলে ওঠে যে এটা তো কোনো ব্যাপারই না, আমার মা প্রেগনেন্ট অবস্থায় যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গেছিল, আর আমি এটুকু করতে পারবো না? এবার তারপরেই তো সেখানে জুড আসে এবং জুড আরিয়াকে বলে যে আরিয়া, যখন আমরা একসাথে সেক্টে ছিলাম তখন তুমি প্রেয়ার হলে প্রে করলে আমি যেমন তোমায় পাহারা দিতাম, এবারও
কিন্তু আমি সেরকমটাই করব, তোমার কোনো চিন্তা নেই, তুমি ভালো করে প্রে করো। সে তো কিথের নামে আরিয়ার কাছে নালিশও করে, মানে কিথ সেই আগে ওই যে ঘুষি খাওয়ার নাটকটা করেছিল সেই কথাটা এখন সে বলে দেয় আরিয়াকে। এবার আরিয়া যেহেতু কিথের ওপর একটু রেগেই ছিল, তাই জন্য জুডের এই কথা আরিয়া সহজেই বিশ্বাস করে এবং শাস্তি স্বরূপ কিথকে জুডের ঘর পরিষ্কার করার বা জুড যেখানে থাকছিল সেই প্রাসাদ পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়। এবং কিথ তো একদম ভালো মানুষের মতো এই শাস্তি মেনে নেয়। জুড ইচ্ছা করেই এমন প্ল্যানটা করেছিল যাতে করে কিথ তার প্রাসাদেই ঝাড়ু পোছা করতে ব্যস্ত থাকে এবং ওদিকে সে তার কাজ সমাপ্ত করতে পারে। এবার আমরা ওই প্রেয়ারের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আরিয়া তো তার টেম্পেলে প্রে করা শুরু করে। এখানে যে ধূপ বা ইনসেন্সটি জ্বলছিল সেটার ফলে আরিয়ার রিয়াকশন শুরু হয়ে যায়, মানে আরিয়ার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় এবং বলা যায় তার মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। এবার আরিয়া তো ঘরের ভেতর থেকে চেঁচাচ্ছিল যে দয়া করে আমায় কেউ সাহায্য করো, কিন্তু ঘরের বাইরে পাহারায় জুড এবং তার লোকেরাই ছিল, ফলে তারা কেউই সাহায্য করে না। এবার আমরা অপরদিকে কিথকে দেখতে পাই। এবার আরিয়ার যে পেন হচ্ছিল সেটা তো কিথও ফিল করতে পারে, ফলে সঙ্গে সঙ্গে কিথ সেখানে ছুটে আসে। এবার কিথ তো মার্থাকে বলে যে মার্থা, আমাদের তাড়াতাড়ি ওখানে যেতে হবে, আরিয়ার বিপদ হয়েছে। হ্যাঁ, তিনজনে মিলে আরিয়ার টেম্পলের সামনে ছুটে যায়, কিন্তু সেখানে জুডের ওই সঙ্গীটি তার লোকজনদের নিয়ে অপেক্ষা করছিল এবং তাদের দুই দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অপরদিকে আমরা টেম্পলের ভিতরে আরিয়া এবং জুডকে দেখতে পাই। এবার আরিয়া তো প্রচণ্ড কষ্ট পাচ্ছিল এবং জুড তখনই সেখানে আসে। আরিয়া বলে ওঠে যে জুড, তাড়াতাড়ি চিকিৎসক ডাকো, আমার মনে হয় এখনই সন্তানের জন্ম হবে। এবং জুড তখনই একটা ছুরি নিয়ে বলে যে আরিয়া, এই সন্তানের জন্ম কখনোই হবে না, কারণ আমি সেটা হতে দেব না। তুমি বুঝছো না কেন? ওই কিথ তোমাকে ব্যবহার করছে, আমি সবসময় তোমায় প্রোটেক্ট করব, তুমি আমার কথা শোনো, ওই কিথকে আমরা খতম করে দেব, তারপর আমরা দুজনে মিলে খুব ভালোভাবে থাকবো। এবং এই বলে সে তো আরিয়ার ক্ষতি করার চেষ্টা করছিল। ওখানে সেখানে কিথ চলে এসেছিল, কিথ তো জুডকে সরিয়ে আরিয়াকে বাঁচিয়ে নেয়। তাড়াতাড়ি চিকিৎসক ডাকা হয়। আমরা দেখতে পাই যে ততক্ষণে আরিয়ার তো প্রেগনেন্সি পেন শুরু হয়ে গেছিল এবং কিথ তো সবসময় তার পাশে ছিল। আরিয়ার এই কষ্ট দেখে কিথ তো মনে মনে ভাবে যে একজন মাকে একটা সন্তানের জন্ম দিতে কতটা কষ্ট না সহ্য করতে হয়, আমি কখনোই এই বাচ্চাটাকে তার মায়ের থেকে সরাতে পারি না, এটা অত্যন্ত অন্যায় হবে। এবং আমরা দেখতে পাই যে আরিয়ার ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এবার কিথ তো তার মেয়ের সাথে দেখা করবে বলে অপেক্ষা করছিল এবং মার্থা তখনই আরিয়াকে জিজ্ঞাসা করে যে মহারানী, এবার এই কিথের আমরা কি করব, একে কি আবারও তার সাম্রাজ্যে পাঠিয়ে দেব? এবার আরিয়া তো তখনই মনে মনে ভাবে যে কিথ আমাকে বলতে গেলে নিজের প্রাণ বিপদে ফেলে বাঁচিয়েছে, ও যদি সেদিনকে ছুটে না আসতো তাহলে তো আরিয়ার সন্তানের ক্ষতি হয়ে যেত। তারপরেও আরিয়া কিথের ওপর তো একটু রাগই করেছিল এবং সে বলে যে আমি তো ওকে বলেইছিলাম সন্তান জন্ম হওয়ার পর ও যেখানে খুশি যেতে পারে। তখনই তো আরিয়ার বাচ্চা মানে শিয়াও শিয়াও খুব কান্নাকাটি শুরু করে এবং মার্থা বা আরিয়া কেউই শিয়াও শিয়াওকে চুপ করাতে পারছিল না। এবার কিথ তো তখনই এসে শিয়াও শিয়াওকে কোলে নেয় এবং আবার কোলে গিয়েই শিয়াও শিয়াও চুপ করে যায়। দেখতে পাই যে কিথ তার মেয়ের জন্য খুব সুন্দর একটা গয়নাও এনেছিল, এটা কিনা একটা প্রোটেকশন লক বা কারোর নজর যাতে না লাগে সেই জন্য ছিল। এবং ঠিক এই মুহূর্তটাতে তারা ঠিক একটা সাধারণ পরিবারের মতো, মানে একটা হ্যাপি ফ্যামিলি, একজন মা বাবা সন্তান এরকম ছিল। কিন্তু এটা তো কোনো সাধারণ পরিবার ছিল না, এটা দুই রাজ পরিবারের মধ্যে একটা কমপ্লিকেটেড ব্যাপার ছিল, যে কমপ্লিকেশনসগুলো না থাকলে তারা হয়তো হ্যাপিলি থাকতে পারতো। এবার সন্তান কার সাথে যাবে? সে কি আরিয়ার সাথে থাকবে নাকি সে কিথের সাথে তার সাম্রাজ্যে ফিরে যাবে? সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এবার অপরদিকে আমরা আঙ্কেল চিকে দেখতে পাই এবং সে তো প্রচণ্ড রেগেছিল তার লোকদের ওপর যে তোমরা একটা প্রেগনেন্ট মহিলাকেও খতম করতে পারো না, তো তোমরা এরপর কি করবে? কিন্তু দাঁড়াও, আমার কাছে অন্য একটা উপায় আছে। যদি মহারাজ অসুস্থ হয়ে মারা যায় আর কিথ এখানে না থাকে তাহলে তো একমাত্র আমিই রাজা হতে পারবো, তাই মহারাজকে তাড়াতাড়ি অসুস্থ করার ব্যবস্থা করো। অপরদিকে আমরা নারীদের সাম্রাজ্যে কিথকে দেখতে পাই। এবার কিথ তো এদিকে আঙ্কেল চি কি প্ল্যান করছে সেই সব কিছুই জানতো না। সে তো আরিয়ার মন ঠিক করার জন্য বা বলা যায় তার আবার বিশ্বাস জিতে নেওয়ার জন্য সব রকম চেষ্টা করছিল, কিন্তু মনে মনে চাইছিল যে আরিয়া যেন কোনোভাবে তাকে আবারও একবার বিশ্বাস করে নেয়। ওদিকে আরিয়ার মনেও তো সন্দেহ হচ্ছিল যে এই রাজকুমার এখনো নিজেদের জায়গায় ফিরে কেন গেল না, তাহলে কি সত্যিও আমাকে পছন্দ করে বা এমন কিছু। তাদের বেবি শিয়াও শিয়াও তো বাবাকে ছাড়া
এক মুহূর্তও চুপ থাকতো না, সে তো সবসময় তার বাবার কাছে থাকতে ভালোবাসতো। এবং এই নিয়েও আরিয়া ভাবছিল যে এটাই তো স্বাভাবিক, একটা বাবা আর তার মেয়ের বন্ডিংটাই তো এমনটা হয়, সুতরাং তার বাবার থেকে যদি আমি বাচ্চাটাকে সরিয়ে নিই সেটাও তো অনুচিত হবে। এবার কিথ তো এখানে ভালোই ছিল, কিন্তু তখনই তাকে একদিন ফিন খবর দেয় যে রাজমাতা মানে কিথের মা তার কাছে খবর পাঠিয়েছে কিথ যেন তাড়াতাড়ি শিয়াও শিয়াও আর আরিয়াকে নিয়ে তার সাম্রাজ্যে ফিরে আসে, কারণ কিথের বাবা মহারাজ প্রচণ্ড অসুস্থ এবং মহারাজ যদি একবার মারা যায় তাহলে আঙ্কেল চি কিন্তু সিংহাসন নিয়ে নেবে। এবার এই কথা শুনে কিথ তো একটু রেগে যায় যে আমি এরকম একটা বিপদের মধ্যে শিয়াও শিয়াওকে নিয়ে ফিরে যাব, আমি কি নিজের মেয়েকে বিপদের মধ্যে ফেলবো নাকি। এবার ফিন তো তখনই বলে ওঠে যে তাহলে আমরা কি করব, হলে ওদের কাছে এটা কি করে প্রমাণ হবে যে কিথ আসলে নপুংসক নয়। এবার কিথ তো তখনই বলে ওঠে যে যাই হয়ে যাক না কেন সেটা আমাকে একলাই সামলাতে হবে, আরিয়া বা শিয়াও শিয়াওকে আমি এরকম বিপদের মধ্যে ফেলতে পারি না। এবং এই বলে কিথ তো আরিয়াকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যায়। এবার আরিয়া যখন কিথের খোঁজ নেয় সে তো জানতে পারে যে কিথ চলে গেছে, এবং আরিয়ার তো আবারও রাগ হয় যে কিথ আমাকে এত ভালোবাসার কথা বললো, এদিকে আমাকে কিছু না জানিয়ে একটা গুড বাই না বলেও চলে গেল, এবার যদি আমি ওকে খুঁজে পাই তাহলে ওকে আচ্ছা করে শিক্ষা দেব। এবার আমরা দেখতে পাই যে কিথ তো তার বাড়িতে ফিরে আসে এবং তার মা তো এক্সপেক্ট করছিল যে কিথ হয়তো তার বেবিকে নিয়ে ফিরে আসবে, কিন্তু কিথ কাউকে নিয়েই ফিরে আসেনি। এবং তার মা তো তখনই জানায় যে মহারাজের অবস্থা খুবই খারাপ, মানে যে কোনো দিনই মহারাজ মারা যেতে পারে, এবং এখন মহারাজের আশেপাশে যারা রয়েছে তারা প্রত্যেকেই ওই আঙ্কেল চিয়ের লোকেরা, এবং রাজসভার সমস্ত মিনিস্টাররাও বলতে গেলে আঙ্কেল চিয়ের পক্ষে। সুতরাং এখন যদি কিথ তার সন্তানকে নিয়ে এসে এটা প্রমাণ না করতে পারে তাহলে সে রাজা কি করে হবে। অপরদিকে আমরা আরিয়াকে দেখতে পাই। এবার মার্থা তো কোনোভাবে খোঁজ লাগিয়েছিল যে কিথ কেন ফিরে গেছে। কিথ ফিরে গেছে কারণ তার বাবা প্রচণ্ড অসুস্থ এবং সিংহাসন নিয়ে এরকম একটা ব্যাপার হচ্ছে। এবার আরিয়া যখনই সেটা জানতে পারে আরিয়া ঠিক করে যে সে নিজে শিয়াও শিয়াওকে নিয়ে নর্দার্ন সাম্রাজ্যে যাবে এবং সে গিয়ে কিথকে বাঁচাবে। এবার আমরা নর্দার্ন সাম্রাজ্যের দৃশ্য দেখতে পাই। কিথ খবর পায় যে তার বাবা এবারে সত্যিই মারা গেছে এবং আঙ্কেল চি রাজপ্রাসাদে হাজির হয়েছে নিজে রাজা হবে বলে। এবার আঙ্কেল চি তো মহারাজের সেই ডিক্রিটা সাথে করে এনেছিল যেখানে বলা ছিল যে কিথ যদি 1 বছরের মধ্যে সন্তান না দেখাতে পারে তাহলে সে কখনোই রাজা হতে পারবে না। আঙ্কেল চি বলে ওঠে যে 1 বছর প্রায় শেষ হতেই গেল, তুমি এখনো তোমার সন্তান দেখাতে পারলে না, তার মানে এটাই প্রমাণ হয় যে তুমি নপুংসক, তাই তুমি রাজা হতে পারবে না, পরবর্তী রাজা আমিই হব। অন্যান্য সভাসদ যারা ছিল তারাও তো বলে ওঠে যে হ্যাঁ এটা তো সত্যি, কারণ আমাদের সাম্রাজ্যের রাজার যদি কোনো বংশধর না থাকে সেটা তো খুবই লজ্জার ব্যাপার, তাহলে আমাদের রয়্যাল ব্লাড ক্যারি কে করবে। এবার কিথ তো তখনই বলে ওঠে যে তুমি কি করে জানলে যে আমি নপুংসক, তুমি কি আমার সাথে সময় কাটিয়েছো নাকি, কে বলেছে আমি নপুংসক, আমি বলছি যে আমি নই এবং আমার সন্তান আছে, কিন্তু তাকে আমি এখানে আনতে পারবো না। কিন্তু এই কথা আঙ্কেল চি মানতে চায় না যে আমি যতক্ষণ না নিজের চোখে তাকে দেখছি, মানে সেই সন্তানকে দেখছি, আমি এটা মানবো না। এবং আঙ্কেল চিয়ের লোকেরা কিথের ওপর হামলা করে দেয়। কিথ তো তখনই ফিনকে বলে যে ফিন তুমি মাকে সামলাও, এদেরকে আমি দেখে নিচ্ছি। কিন্তু তখনই সেখানে সদর্পে প্রবেশ করে মহারানী আরিয়া, এবং সে তো পুরোপুরি তার যুদ্ধের বেশি ছিল এবং সে তার অস্ত্র নিয়ে প্রবেশ করতেই সকলে চুপ করে যায়। আরিয়া বলে ওঠে যে আমি প্রমাণ দিচ্ছি, আমার সাথে যে সন্তানটি রয়েছে সেটা হচ্ছে কিথের সন্তান। এবার তারপরেও আঙ্কেল চিয়ের একজন সৈন্য তো আরিয়ার ওপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু আরিয়া তো সঙ্গে সঙ্গে তাকে একদম ঘায়েল করে দেয়। এবার আঙ্কেল চি তো বলতে থাকে যে কি প্রমাণ আছে যে এই মহিলাই তোমার স্ত্রী এবং ওই বাচ্চাটাই তোমার বাচ্চা, এখানে কি কেউ সেটা প্রমাণ করতে পারবে। এবং চিকিৎসকটি তখনই তুতলে তুতলে বলে ওঠে যে আমি পারবো। এবার আঙ্কেল চি তো তাকে ধমক দেয় যে এই তুমি চুপ করো, তুমি কি করে প্রমাণ করবে। এবং চিকিৎসক তখনই বলে যে আমি প্রথম থেকে কিথের চিকিৎসা করছি। এবার সে তো প্রথমে নপুংসক ছিল, কিন্তু তারপরে সে ওই মহিলাদের সাম্রাজ্যে গেছিল এবং ওখান থেকে ফেরার পরই তার মধ্যে প্রেগনেন্সির লক্ষণ দেখা যায়। এবার এই সাম্রাজ্যের সকল মহারাজাদেরই তো এমনটা হয়, সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে যে সত্যিই কিথ ওখানে যাওয়ার পর তার এই অসুখ সেরে গেছিল এবং আরিয়াই হচ্ছে কিথের সন্তানের মা। আঙ্কেল চি তো তখনই রেগে গিয়ে একটি ছুরি বার করে এবং সেটা দিয়ে সে কিথকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু আরিয়া সেই ছুরি ফেলে দেয় এবং একবারই মেরে আঙ্কেল চিকে সেখানেই অজ্ঞান করে দেয়। এবং কিথ আরিয়াকে জড়িয়ে ধরে, কারণ আরিয়া এখানে না আসলে কিথ তো সাকসেসফুল হতে পারতো না। এবং রাজমাতাও তো আরিয়াকে ধন্যবাদ জানায় এইভাবে এসে তাদের বাঁচানোর জন্য। আরিয়া বলে যে আমি এখানে শাও শাওয়ের মুখের দিকে চেয়েই এসেছি, কারণ একজন বাবাকে ছাড়া সন্তানের জীবন তো অসম্পূর্ণ, তাই মা বাবা দুজনেই যাতে শাও শাওয়ের পাশে থাকে তাই জন্যই আমি এখানে এসেছি। এবার কিথ তো পরবর্তী রাজা হয়ে যায়
এবং আমরা দেখতে পাই কিথ এবং আরিয়া মিলে ঠিক করে যে এবার থেকে তাদের দুই সাম্রাজ্য মিলেমিশে থাকবে, মানে তারা তাদের ব্যবসায়িক পথ একদম খুলে দেবে এবং তারা দুজনে মিলে দুই সাম্রাজ্য পরিচালনা করবে এবং তাদের মেয়েই হবে এই দুই সাম্রাজ্যের পরবর্তী মহারানী। এবার আরিয়া তো বলে ওঠে যে কিন্তু নর্দার্ন সাম্রাজ্যে তো আজ অবধি কোনো মহিলা মহারাজা হয়নি, এবং কিথ বলে যে তাহলে আমার মেয়েই হবে এই সাম্রাজ্যের প্রথম মহারাজা বা মহারানী। এবং এখানেই আমাদের এই মিষ্টি গল্পটা শেষ হয়। তো এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, না হলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।